বিএনপির একটা সংখ্যা হচ্ছে যত ইলেকশন যত দেরি হবে তত বিএনপির মাঠ পর্যায়ে জনপ্রিয়তা কমবে। তার কারণ হচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতা যতই কেন্দ্র থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রের একটা আন্তরিকতা আছে যে সমস্ত ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন ঘটনাকে যেগুলো আপনারা বলছেন এগুলো এত নিরবিচ্ছিন্নভাবে ঘটছে সারা দেশে যে সেগুলো নিয়ে দলের পর্যায়ে থেকে একটা আন্তরিকতা আছে যেন এগুলো না ঘটে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো মহামারী আকারে ঘটছে। ফলে বিএনপির দিক থেকে একটা উদ্বেগ আছে যে ইলেকশন দেরিতে হলে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে। কারণ ইন দ্য মিন টাইম যেহেতু জামায়াত ইসলামী কাজ করছে, যেহেতু এনসিপি নতুন একটা দল হিসেবে এন্ট্রি নিয়েছে, গণ অধিকার পরিষদ আছে, ফলে এবার ইলেকশন এটা তারেক রহমান সাহেব আরও 2-3 মাস আগে খুব রাইটলি বলেছেন, যেহেতু উনি অনেক প্রজ্ঞাবান মানুষ, উনি বলেছিলেন যে এবার ইলেকশন কিন্তু গিভেন না, বলা যায় না যে কী হবে, বিএনপি যাবে। সো এবার অনেক সুইং ভোট আছে, অনেক কিছু আছে, অনেক হিসাব আছে। সো এই সমস্ত দিক থেকে বিএনপির এই উদ্বেগটা আছে, এই কারণে তারা দ্রুত ইলেকশনটা চায়। কিন্তু দেখুন সরকার কিন্তু এটা বলে নাই যে ডিসেম্বর ইলেকশন হবে না, তারা বলছে ডিসেম্বর টু জুনের মধ্যে ডিসেম্বরও পরে, এবং আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে ডিসেম্বর ইলেকশন করেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আমরা যেই কথাগুলো বলেছি, যে অ্যাসুরেন্সগুলো চাচ্ছি, কারণ এবার ইলেকশনের এজেন্ডাটা হচ্ছে সংস্কারের ভিত্তিতে ইলেকশনটা হবে, কিন্তু ইলেকশন করে ফেলাটা একটা বড় সংস্কার। যেমন বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা নিয়ে 2 স্তরের সমস্যা আছে। একটা হচ্ছে যে কমিটমেন্ট বা আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, 3 জোটের রূপরেখা ইত্যাদি। আরেকটা হচ্ছে এটা পদ্ধতিগত প্রবলেম। হ্যাঁ, যেমন যে কিছু সংস্কার তো এই সরকার করে ফেলতে পারবে যেগুলো কনস্টিটিউশনের সাথে রিলেটেড না, এগুলো এই সরকারি অধ্যাদেশ দিয়ে করে ফেলতে পারবে, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেগুলোকে মানে অনুমোদন করবে। তারপর হচ্ছে সংবিধান, এই সংবিধানটা আপনি কীভাবে সংস্কার করবেন? সংবিধান তো সংসদে গিয়ে আপনি সংস্কার করতে পারবেন না। সংবিধান সংস্কার করতে গেলে আপনাকে আইদার গণভোট করতে হবে অথবা গণপরিষদ নির্বাচনে যেতে হবে, যেটা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে স্প্রেডশিট, সেই স্প্রেডশিটের মধ্যে বলা হয়েছে। আমাদের দিক থেকে আমরা বলেছি যে ডুয়েল রোল পালন করবে সামনের যে নির্বাচিত বডি, তারা একই সাথে গণপরিষদ, একই সাথে আইনসভা। এটা একটা খুব সিম্পল সুন্দর প্রস্তাব, পৃথিবীতে অনেকগুলো দেশে ঘটেছে, আমাদের এই অঞ্চলে অনেকগুলো ইতিহাস আছে। আমরা দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কাছ থেকে এটার ব্যাপারে খুব ইতিবাচক ব্যাপার দেখি না। তারা এটার ব্যাপারে যে সমস্ত যুক্তি দিচ্ছে এটা খুব একটা ধোপে টেকে না, যে আপনার কি এটা তো একেবারে নতুন দেশ হয় নাই, নতুন সংবিধান হয় নাই, সুতরাং কেন লাগবে? হ্যাঁ, আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত দেশ একাধিক আছে যারা 4টা-5টা গণপরিষদ করেছে, দরকার পড়লে করতে হবে। আপনার যদি মনে হয় যে এই কনস্টিটিউশন দেওয়ার হচ্ছে না, খোদ 31 দফার মধ্যে তো সংবিধানের প্রসঙ্গটা আছে, তো সেই সংবিধান কমিশন তো এখন হয়েছে, ফলে অন্তত একটা দফা তো বাতিল বিএনপির। তো এই কারণে কিন্তু আমরা বলি যে হ্যাঁ, এটা ঠিক যে এটা আসলে ফ্যাসিবাদের ওই সময় 31 দফা হয়েছে, এবং 31 দফা নিয়ে বিএনপি যেভাবে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, সংস্কারটা আমরাই প্রথমে বলেছি, ইতিহাস কিন্তু এত সরল না। আমরা তো গণতন্ত্র মঞ্চ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন অন্যান্য অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম, আমরা জানি যে কিভাবে এই সংস্কারটা এসছে। প্রথমে গণতন্ত্র মঞ্চে 14 দফা, তারপর বিএনপি 27 দফা, তারপর বিএনপির 31 দফা, তারপর আলাদাভাবে গণতন্ত্র মঞ্চের 31 দফা। হ্যাঁ, এই হচ্ছে ইতিহাস। এখন বিএনপি বলছে যে আমরা সবার আগে সংস্কার বলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দলগুলো সংবিধান নিয়ে প্রশ্ন করার আগে বিএনপি কখনো এই সংবিধানের প্রশ্ন তোলে নাই। আপনি দেখবেন গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ জাসদ, মানে রব ভাইয়ের জাসদ, এই সমস্ত ছোট ছোট দল, তারা ছোট হতে পারে কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে ভীষণ পাওয়ারফুল। তারা কিন্তু এই 72 সংবিধান নিয়ে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছে, যেটার ব্যাপারে কিন্তু যেমন ধরুন আপা বলেছেন যে আমরা তো সকল সংস্কার একমত হয়েছি, কিন্তু নির্বাচন সংস্কার যেটি সেটিও একটা মৌলিক সংস্কার, কিন্তু মূল সংস্কারটাই বিএনপি বিরোধিতা করছে। এটা করার পরে অন্যান্য সকল সংস্কারে একমত হয়ে কোনো লাভ নাই। মানে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে, প্রধানমন্ত্রীকে আপনি জীবনে 2বার হতে পারবেন নাকি পরপর 2বার হতে পারবে, নারী আসন কয়টা থাকবে সংসদে, তারপর হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে কি থাকবে না, নিয়োগ কে দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, ইটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং। এইটা যদি নিয়োগ যদি আপনার হাতে থাকে, আপনি প্রধান নির্বাহী রাষ্ট্রের, এবং এরপরে আপনি নিয়োগ সব কিছু দিয়ে আপনি বললেন যে আমি তো বিচার বিভাগের সংস্কার চাই, আমি তো দুদকের সংস্কার চাই, আমি তো নির্বাচন কমিশনের সংস্কার চাই, হোয়ার এজ এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আপনার হাতে, তখন কিন্তু ওই সংস্কারগুলো টিকে থাকবে না। সুতরাং ফান্ডামেন্টাল সংস্কার হচ্ছে সংবিধানের সংস্কার। এটার ব্যাপারে বিএনপি কিন্তু মানে এই 72 সংবিধানের যে ক্ষমতা কাঠামো, যেটাকে আমরা বলছি যে একটু আগে আপাও বলে ফেলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এটা শুধু গত 16 বছর ঘটেনি, গত 16 বছরে এটার একটা চরম রূপ আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু আরও আগের থেকে 72 সংবিধান গোড়ার সমস্যা এটা, যে এখানে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কোনোভাবেই মানে আটকানোর কোনো বন্দোবস্ত নাই, এবং ইলেকশন কমিশন এখানে ইলেকশনের ভাগ্য নির্ধারণ করে না। যে এই রফ কমিশন এখানে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে এবং বিএনপি ক্ষমতা এসছে, সেই একই রফ কমিশন বিএনপির অধীনে এসে খুবই ন্যাক্কারজনক নির্বাচন দিয়েছে। কেন? পার্থক্য হচ্ছে প্রধান নির্বাহী ক্ষমতাটা কার কাছে, তার ইন্টেনশন কি, তার উপর নির্বাচনের ভাগ্য বদলে যাচ্ছে। এই সমস্ত ইস্যু আছে, এগুলো খুব সিরিয়াস ইস্যু। এগুলোকে এখন এমনভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই সংস্কারের এই ব্যাখ্যাগুলো, এই আইডিয়াগুলো, যে এগুলোকে ফর দ্য টাইম বিং ওভারলুক করা যাবে, কিন্তু অ্যাট দি এন্ড এটাকে আপনি ওভারলুক করতে পারবেন না।